হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার ব্লগটি দেখবে। কয়েকদিন ধরে এত গরম দিচ্ছে না, সত্যি কথা আবার কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি, জানো তো। এত শরীর ক্লান্ত লাগছে, আর এই গরমে এই যে যত বেশি ঘাম হচ্ছে শরীর কিন্তু তত ক্লান্ত হয়ে যাচ্ছে, জানো তো। এখন তো কথা বলতেই কষ্ট হচ্ছে, এত গরম পড়ছে। হ্যাঁ জানি যে এখন গরমের সময় গরম পড়বেই, তবুও তো সহ্য করার একটা ব্যাপার আছে বলো। মানে অসহ্য গরম দিচ্ছে। আর আমাদের ঘরটা এমনিতেও নিচু, এত গরম লাগে ঘরে, জানো তো। ঘরে থেকেই যেন গরম লেগে যাচ্ছে। মায়ের শরীরটা এমনিতে খারাপ, তারপরে এই যে এত গরম দিচ্ছে তাতে করে মায়ের শরীরটা কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে। আর সোনা মায়ের শরীরটাও কিন্তু অনেকটা খারাপ, জানো তো, এই গরমে। তো সত্যি কথা বলতে ওদেরকে নিয়ে দেখতে দেখতে আমিও না অসুস্থ হয়ে যাচ্ছি। আর আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আর কি হবে বলো তো। এই সংসারটা তো একদমই অচল। তাই জানো তো, নিজে একটু খেয়াল রাখছি নিজের। না হলে আমি অসুস্থ হয়ে গেলে তাহলে আর এই সংসারটা চলবেই না। তোমরা তো সকলেই জানো এই সংসারটা আমার হাতেই রয়েছে আর আমিই চালাই। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু সংসারটাও একদম অচল হয়ে যাবে। আর এত গরম পড়েছে না, এই গরমে অসুস্থ হওয়াটাও কিন্তু স্বাভাবিক, জানো তো। কি বলবো, সকালবেলা উঠেই কাজ করতে পারছি না। সকালবেলা উঠেই ঘেমে চেমে অস্থির হয়ে যাচ্ছি, জানো তো। তারপরে এই যে উঠোনটা ঝাড় দিতে যে এত কষ্ট হয় না, উঠোন ঝাড় দিতেই না বেশি কষ্ট হয় আর কি এই যে গরমের দিনে। তবে শীতের দিনে জানো তো বেশ মজা উঠোন ঝাড় দিয়ে। কোনো মতো উঠোনটা যদি তুমি ঝাড় দিতে পারো একবার, তাহলে দেখবে শরীরে একটা গরম ধরে যায়। তাহলে এবারে বুঝতে পারছো, শীতের দিনে উঠোন ঝাড় দিয়ে যদি শরীরে গরম ধরে যায় তাহলে গরমের দিনে কেমন লাগবে। তো যাই হোক, সেটা তো কোনো কথা নয়, গরম হোক শীত হোক আমাদের বউদের কিন্তু এইভাবে কাজ করেই যেতে হবে। আমাদের কিন্তু কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই, কিচ্ছু নেই। একটা দিনও কিন্তু রেস্ট পাবে না। কালকে একটু বেলা করে উঠেছিলাম, তোমাদের তো বললামই। বেলা করে উঠে তারপরে সেই অথই জলে হাবুডুবু খাওয়ার মতন অবস্থা। কোনটা রেখে কোন কাজটা করব না করব, সবই পড়ে থাকে আর কি। কেউ কিছুই করে না। কে করবে বলো, করারও তো কেউ নেই। আর আমি ছাড়া তো কে করবে, ঘুম থেকে উঠে সেইগুলো আমাকেই করতে হবে। তাই মরি বাঁচি সেই সকালবেলায় উঠতে হয়, জানো তো। তবে আমার শরীরে তো একটু রেস্ট দরকার আছে বলো। আমি যদি সারাদিন এরকম কাজ করতে থাকি আমিও তো অসুস্থ হয়ে যাব। তার জন্য কালকে একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম, কিন্তু উঠে ওই যে আবার সে আমাকে তড়িঘড়ি করে দৌড়াদৌড়ি করে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হলো। একটুখানি দেরি হয়ে গেলে কিন্তু কি বলবো, আমার একদম মাথার উপরে যেন পাহাড় বোঝা চলে আসে আর কি কাজে, এরকম হয়। পায়েল দি ভাই কমেন্ট করেছো, তুমি বলেছো দেখবে বুনু, ঈশ্বরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি তোমাদের সুন্দর একটা বাড়ি তৈরি হবে। ঈশ্বরের উপর বিশ্বাস করো, নিজেদের কর্ম করে যাও, ব্যাস সময়ে সব কিছু হয়ে যাবে দেখবে। এই দিদিটার কথা মিলিয়ে নিও। থ্যাংক ইউ দি ভাই, অনেক ধন্যবাদ। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা খুব তাড়াতাড়ি একটা বাড়ি তৈরি করতে পারি, আর সেই বাড়িতে যেন শান্তি মতন থাকতে পারি, জানো তো। আমার স্বপ্নের মধ্যে জানো তো সবথেকে বড় স্বপ্ন হচ্ছে একটা সুন্দর একটা বাড়ি করা। সেটা খুব বড়ও নয়, ছোটোখাটো হলেও হবে। তবে ছোটোখাটোর মধ্যে সুন্দর করে একটা বাড়ি করব, একদম নিজের বাড়ি থাকবে যেটা। আর আমি না সেখানে অনেক অনেক ফুল গাছ লাগাবো, আর সেটাকে অনেক সুন্দর করে সাজাবো। এই রকম না অনেক কিছু ভাবতে থাকি, জানো তো। আর সেই বাড়িটাকে এত সুন্দর করে সাজাবো আর এত সুন্দর করে ক্লিন রাখবো যে কি বলবো, সেখানে থাকতে ইচ্ছা করবে। এই বাড়িটাকেও আমি সুন্দর করে সাজিয়ে রাখি, ক্লিন করি। তবে ওই যে পুরনো বাড়ি তো সেরকম দেখতে ভালো লাগে না। আর বাইরেটাও কি বলো তো, বাইরেটাতে যদি মাটি দিয়ে সুন্দর করে আবার নতুন করে সাজানো যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে এই বাড়িটাও। তবে ওই যে বললাম, এই বাড়িটা তো আমাদের বেশি দিন আমরা থাকতে পারবো না, সেই জন্য না অত কিছু হাজব্যান্ড করতে চায় না। যেটুকু যা করি আমিই করি, ও তো একদমই কিছু করতে চায় না। তবে এই যে যে আমার ঘরটা রয়েছে, এই ঘরটাকেও যদি নতুন করে কালার করি, তারপরে আবার সুন্দর করে সাজাই, তাহলেও কিন্তু দেখতে খারাপ লাগবে না। তবে ওই যে বললাম, হাজব্যান্ড কিচ্ছু করতে চায় না। তো আমি যেটুকু করি সেইটুকুই। তবে কালার করা এইগুলো সমস্ত তো আমি করতে পারবো না, হাজব্যান্ড যদি সাহায্য না করে। আর সেই কারণেই কিন্তু এখানে কিছুই করা হয় না।
তো ভাবছি জানো তো যে মাম্মাম তো এখন বড় হচ্ছে, ওরও তো একটা ভালো ঘরে থাকতে ইচ্ছা করে। আর ও তো এখন বুঝতে শিখেছে, এখন এতদিন তো হয়তো বুঝতো না ঘর কী জিনিস, বাড়ি কী জিনিস। যেভাবে হয়তো থাকতো সেভাবে রাখতাম, সেভাবেই থাকতো। তবে ও এখন বড় হচ্ছে, ও কিন্তু ভালো মন্দটা এখন বোঝে। ওরও তো ইচ্ছে করবে না ভালো ঘরে থাকতে। তবে ও বড় হতে হতে আমার ইচ্ছা আছে তাড়াতাড়ি করে একটা বাড়ি করার, কিন্তু ভগবান চাইছে না জানো। হাজব্যান্ডের একটা কাজবাজ হয়ে গেলেই কিন্তু আমরা একটা ভালো একটা ঘর করতাম, আমরা সেখানে ভালোভাবে থাকতে পারতাম। তবে জানি না ঈশ্বরের কবে ইচ্ছা দি ভাই। তো তোমার কথাটা যেন সত্যি হয়, খুব তাড়াতাড়ি যেন আমরা সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারি। আর নেহা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো মন খারাপ করো না দিদি, সমস্যা থাকলে সেটার সমাধানও ঠিক পাবে। হ্যাঁ গো, মন খারাপ আর কি করব বলো তো। মন খারাপ করে তো কোনো লাভ নেই, যেটা হওয়া তো সেটা হবেই। মন খারাপ করি না, তবুও তো খারাপ লাগে বলো। এতদিন তো এখানে রয়েছি, বিয়ের পর থেকে এসে এখানেই রয়েছি, সে কারণের জন্য একটু মন খারাপ তো লাগবেই, তাই না বলো। কালকে বেলা করে ঘুম থেকে ওঠার জন্য কিন্তু জামা কাপড় কাচতে পারিনি জানো তো। মানে এতটা বেলা করে উঠেছি, জামা কাপড় কাচতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যেত। সেজন্য সেগুলো জমা করাই ছিল। আর কালকের দিয়ে আজকের দিয়ে অনেক জামা কাপড় হয়ে গেছে। সেজন্য সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি জানো তো, ভিজিয়ে রাখছি। তারপরে ব্রাশ করব, তারপরে এগুলো কেচে তারপরে একবারে কিন্তু আমি স্নান করে নেব। আর আজকে না মানে যেমন গরম পড়েছে তেমন কিন্তু রোদও দিয়েছে জানো তো। সকালবেলায় এত রোদ উঠে গেছে কি বলবো, কাজ করাই যাচ্ছে না। আর আমাদের উঠোনে না সকালবেলায় প্রচণ্ড রোদ চলে আসে গরমের দিনে। তবে শীতের দিনে কিন্তু এই রোদটুকু পাওয়া যায় না। মানে আমাদের বাড়িটা সত্যি একটা উল্টো বাড়ি। গরমের দিনে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত। মানে তুমি 9টার পরে আর বাইরেই আসতে পারবে না। আর শীতের দিনে মানে রোদ তোমাকে কি বলবো, মানে সেই খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় একটু রোদ রয়েছে, কোথায় একটু রোদ রয়েছে। এই রকম অবস্থা। দুদিন লেগে যায় জামা কাপড় শুকাতে, তোমরা তো দেখেছই। দুবার করে আমাকে মেলতে হয়। তবে গরমের দিনে কি বলবো, গরমের দিনে তো কোনো কথাই নেই। তবে ভালোই দেখো কেমন রোদ উঠে গেছে, বোঝা যাচ্ছে না? তো প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে গো। এমডি রাইট থেকে সুলতানা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো আপু ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক করছি। আমি সুলতানা, কেন বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা কি তোমাদের নিজের বাড়ি নয়? এই একই কমেন্ট রিয়াদি ভাই করেছো, তুমি বলেছো এটা কি তোমাদের নিজের বাড়ি নয়? বুনু আমি রিয়া বলছি। হ্যাঁ গো দি ভাই, এটা আমাদের নিজেরই বাড়ি, একদমই নিজের, হাজব্যান্ডেরই বাড়ি। মানে আমার শ্বশুরমশাইয়ের বাড়ি ছিলেন, এখন আমার হাজব্যান্ডের বাড়ি। তবে আমার হাজব্যান্ডের একার বাড়ি নয় গো এটা, আমার ভাসুর আছেন, তো দুজনের বাড়ি এটা। তো সেই কারণের জন্যই, যেহেতু দুজনের বাড়ি, অধিকারটা সেই জন্য দুজনেরই। তবে আমার ভাসুর তো এখানে থাকেন না, আমি কিন্তু আগের ব্লগেই বলেছি যে আমার ভাসুর কিন্তু এখানে থাকেন না। উনি যেখানে চাকরি করেন সেখানে জায়গা মানে জায়গা না, উনি ফ্ল্যাট নিয়েছেন আর কি। তো সেইখানে ওনার ফ্যামিলি নিয়ে থাকেন। এখানে খুব কম আসেন, আসেন না বলবো না, খুব কম আসেন। যেহেতু শ্বশুর শাশুড়ি নেই সেহেতু উনি বেশি আসেন না। আর যেহেতু কাজের চাপ, ওনার কাজের চাপে উনি আসতেও পারেন না। তো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এখন যেহেতু ওনার অধিকার আছে সেহেতু উনিও ভাগ পাবে। তো উনি তো এখানে আর কি করতে আসবেন বলো, উনি তো ফ্ল্যাট কিনেছেন, সেহেতু ওনার অংশটা উনি বিক্রি করতে চান। তো এই হচ্ছে ব্যাপার। তবে এই যে বাড়িটা রয়েছে, এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু একটাই বাড়ি হবে, দুটো বাড়ি হবে না। যে ওনার অংশ বিক্রি করে দিয়ে উনি চলে গেলেন, বাকিটা আমরা বাড়ি করলাম, সেরকম হবে না। মানে লম্বা হয়ে যাবে আর কি, বাড়ি হবে কিন্তু লম্বা মতন হয়ে যাবে, জায়গার কোনো মানে জায়গাটা ভালো দেখতে লাগবে না। তবে অর্ধেকটা জমি কিন্তু বিক্রিও করা যাবে না। মানে বিক্রি করলে পুরোটাই বিক্রি করতে হবে, না হলে কিন্তু পুরোটাই একজনকে বাড়ি করতে হবে। তো দেখো, আমাদেরও তো সেই ক্যাপাসিটি নেই যে আমরা ভাসুরকে টাকা দিয়ে দেবো আর ভাসুরেরটা আমরা নিয়ে নেব, সেরকম অবস্থাও কিন্তু আমাদের নেই। আর অর্ধেকটায় যে আমরা বাড়ি করব তাহলে সমস্যা দু ভাইয়েরই হবে। কেন কি ভাসুরও অর্ধেকটা বিক্রি করে যেতে পারবে না, আবার অর্ধেকটা আমাদের বাড়িও ভালো হবে না। হবে কিন্তু ওই যে লম্বা মতন করে গলি মতন করে করতে হবে, সেটা দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো সেই কারণের জন্যই মানে ডিসিশনটা নিতে হয়েছে দুই ভাইয়েরই, যে এই জায়গাটা তাহলে বিক্রি করে দিয়ে অন্য জায়গায় বাড়ি করা হবে। কথা হচ্ছে এখন এমন একটা সিচুয়েশান দাঁড়িয়েছে যে মানে ইচ্ছে না থাকলেও কিন্তু আমাদের এই জায়গাটা বিক্রি করে দিতে হবে, মানে আমার ভাসুরের দিকে তাকিয়েই। কেন কি উনি ওনার অংশটা কিন্তু বিক্রি করতে পারবেন না, মানে পুরোটাই বিক্রি করতে হবে। যদিও বা আমরা ধরো অর্ধেকটা নিয়ে নিজেদের মতন শুরু করে বাড়ি করলাম, তবে ওনার অংশটা কিন্তু তাহলে উনি বিক্রি করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু উনি দামও পাবেন না, যেহেতু জায়গাটা লম্বা হয়ে যাবে। এই সমস্ত কথা ভেবে চিনতে মানে ইচ্ছা না থেকেও আমাদের এই ডিসিশনটা
নিতে হয়েছে। তবে তোমরা চিন্তা করো না, এখনই কিন্তু সেটা হবার নয়, মানে দেরি আছে। আমার হাজব্যান্ড টাইম চেয়েছে ভাসুরের কাছে, বলেছে যে আমার কিছুদিন টাইম লাগবে, মানে অনেক দিন আর কি। তো ভাসুর বলেছে ঠিক আছে, তোকে আমি চাপ দেব না, কোনো সমস্যা নেই, তোর যখন সময় হবে তখন তুই আমাকে বলিস। আর আমার হাজব্যান্ডের কথা হচ্ছে, ওর যতক্ষণ না কোনো স্থায়ী একটা কাজ হচ্ছে, সরকারি বলো বেসরকারি বলো যাই বলো না কেন, তো যতক্ষণ ওর কোনো একটা স্থায়ী কাজ না হচ্ছে ততক্ষণ ও এখান থেকে যাবে না। কেন কি, যদি কোনো জায়গায় যাই সেখানে গিয়ে আমরা খাবো কি করব বলো তো? এখানে তবুও তো সবার সঙ্গে সবার পরিচিতি আছে, একটা অন্যরকম ভাব আছে। তো নতুন জায়গায় সেখানে যদি একটা ইনকাম না থাকে, আমরা ফট করে গিয়ে সেখানে কি খাবো বলো? তো এই সমস্ত অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে এটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমার হাজব্যান্ডের যতক্ষণ না একটা স্থায়ী কাজবাজ হবে ততক্ষণ আমরা এখানেই থাকবো। তো সেই ক্ষেত্রে তোমরা কোনো টেনশন নিও না, আমরা এখানে এখন আছি, তবে ভবিষ্যতে আমরা এখানে থাকবো না, মানে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। তো এটাই আর কি। তো যাই হোক, ভালো করে বোঝাতে পেরেছি তোমাদেরকে, তো তোমরা কমেন্ট করেছিলে, তো সেই জন্যই আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম। আর আজকে সকালে খেয়েছি পান্তা ভাত, মানে কতদিন পর যে পান্তা ভাত খেলাম কি বলবো তোমাদের, আমার তো মনেও পড়ে না লাস্ট কবে আমি পান্তা ভাত খেয়েছি। আর আমরা পান্তা ভাত একদমই খাই না, কেন কি আমাদের রাতের আমি অল্প করেই রান্না করি, আর যেটুকু রান্না করি সেটুকুই আমাদের খাওয়া হয়ে যায়, আর সেই জন্য পান্তা থাকে না। তবে কালকে রাত্রে যেখানে পড়াতে গেছিলো সেখানে সেই বাচ্চাটার ছিল জন্মদিন, তো হাজব্যান্ড সেখান থেকেই খেয়ে এসেছিল, ওই লুচি টুচি দিয়েছিল আর কি। তো সেই কারণে রাতে এসে আর ভাত খায়নি, অল্প কটা ভাত খেয়েছে। তো বাকি ভাত আমি কি করব, আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু বেশি ভাত খেতে পারি না, যেটুকু আমার পরিমাণ সেইটুকুই খেতে পারি। তো সেই ক্ষেত্রে অনেক ভাত রয়ে গেছিলো, তো সেটাই কিন্তু আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর তোমরা দেখতেই পেলে সকালবেলায় কিন্তু আমি ভাতটা গামলার মধ্যে করে নিয়ে নিলাম, আর সেটাই কিন্তু দুজনে খেয়ে নিয়েছিলাম। তবে তার সঙ্গে কিন্তু তরকারি ছিল আর পেঁয়াজ আর লঙ্কা, এইটা দিয়ে কিন্তু আমরা সকালে খেয়ে নিয়েছি। আর মামামের জন্য আর মায়ের জন্য অল্প কটা ভাত বসিয়ে দিয়েছিলাম, ওরা কিন্তু গরম ভাত খেয়েছে। ওদের পান্তা ভাত, তো মাকে তো পান্তা ভাত দেওয়াই যাবে না, মামামকেও কি খাওয়ানো যায় বলো তো পান্তা ভাত, সেজন্য ওদেরকে অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর আজকে দুপুরে রান্না করলাম পটল ভাজা আর ডাল, আর হচ্ছে রান্না করেছি ঘন্ট, লাইয়ের ঘন্ট। তবে মাছ আনা হয়েছিল, আমি না মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, শুধু ওই যে ঘন্টটাই রান্না করেছি মাছের মাথা দিয়ে। আর মাম্মামের জন্য ডাল তো এখন করতেই হবে জানো তো, রোজই এখন মনে হচ্ছে আমার ডাল করতে হবে। ও ডাল ছাড়া আর কিছু খেতেই চায় না, ডাল দিয়ে ভালো খায়। ওর প্রিয় খাবার হচ্ছে ডাল, সোয়াবিন, আর হচ্ছে আলু ভাজা আর মাংস। এই কটা জিনিস হলে ও ভালো করে ভাত খায়। তো মাংস তো রোজ রোজ রান্না করাও মানে হয়ে ওঠে না, আর সেটা ভালোও নয়। আর পোলট্রির মাংস তো একদমই খাওয়া ভালো নয় জানো তো। তো সেই কারণে আমরা না অনেক দিন পর একটা দিন মাংস খাই। তবে হাজব্যান্ড বলেছে এবার অল্প হলেও একটুখানি না দেশি মুরগি নিয়ে আসবো, তাতে করে কোনো অসুবিধা হবে না। আর আমরা এমনিতেও মাসে একবার কি দুবারই মাংস খাই। তো যাই হোক, সেক্ষেত্রে ওই জন্য আমাকে ডালই করতে হবে, নাহলে সয়াবিন করতে হবে, নাহলে আলু ভাজা করতে হবে মামামের জন্য। তো রোজ কিন্তু একটা না একটা জিনিস মামামের জন্য রাখতেই হবে খাবারে, না হলে কিন্তু মামামকে ভাত খাওয়াতে পারবো না। তো সেই জন্য আজকে যে ডাল রান্না করেছি, দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে মাম্মাম আজকে দুপুরে ঘুমিয়েছে, সেই জন্য বিকালের মাম্মাম ঘুমায়নি। ওই দেখো ও কিন্তু ঘুরঘুর করে বেড়াচ্ছে। তো এখন আমি বসেছি জামা কাপড়গুলো গুছাতে, আর এখন আর নিজে বসেছি কেন বলো তো, প্রচণ্ড পরিমাণে গরম আজকে, সেই জন্য উপরে আর খাটে আর মানে ভাঁজ করতে পারলাম না। তাই ভাবলাম একটু নিচে বসা যাক, নিচে তবুও একটু ঠান্ডা আছে, উপরে না প্রচুর গরম। আর আমার সোনামা দেখো ঘুরঘুর করে বেড়াচ্ছে, এটা ওটা আমাকে প্রশ্ন করে যাচ্ছে, কী যে বলছে আমার সঙ্গে আমার মনেও নেই। তো আবার চলে এসেছে দেখো, একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে আসছে, মানে এই করে যাচ্ছে আর কি। আর অর্পিতা কমেন্ট করেছো, তুমি বলেছো অনেক দিন পর শীতলপাটি দেখলাম। হ্যাঁ গো, এখন শীতলপাটি কিন্তু একদমই দেখা যায় না। আর আমার যে শীতলপাটিটা, এটা না অনেক দিনকার পাটি জানো তো, আমার বিয়েরও আগে মা কিনে রেখেছিল, তো সেটাই এখন আমাকে দিয়েছে, সেটাই পাচ্ছি। আর মাম্মাম বলছে আমি এখন গোছাবো, দেখো আমাকে দেখে ও জামা কাপড় গোছাবে। তো যেহেতু আমি দিইনি, গেঞ্জিটা নিয়ে নিলাম, আর ও একটু রাগ করে দেখো এখানে শুয়ে পড়েছে, মানে মন খারাপ লাগছে। তো আমি বললাম দাঁড়াও, আমি এখন ভিডিও করছি, তো আমি গোছাচ্ছি, আমি গুছিয়ে
তারপর তোমাকে দেব। তো সেটা বলাতে একটু খুশি হয়ে তারপরে যে বাইরের দিকে গেল, তো ওকে কিন্তু দিতে হয়েছিল জানো তো, এই গেঞ্জিটাই ও খুলে খুলে আবার ভাঁজ করেছে, ভাবতে পারছো? তো এইরকম আর কি, আমাকে এখন কাজ করতে দেখলে ও কিন্তু সেটা করবে, মানে আমাকে যা দেখবে ও কিন্তু সেটাই করবে। তবে ওই যে একটা জিনিস করতে চায় না, শুধু পড়াশোনায় করতে চায় না, বাদ বাকি তোমাকে সমস্ত কিছু করে দেবে। তুমি যে কথাটা বলবে সেটাই শুনবে, মাম্মাম এটা এনে দাও, এটা করে দাও, ও কিন্তু যেটা যেটা পারবে সমস্তটাই করে দেবে তোমাকে। কিন্তু ওই যে একটা জিনিসই শুধু করবে না, সেটা হচ্ছে পড়াশোনা। তো জানি না মাম্মাম কবে একটু পড়াশোনায় মন বসাবে, আমি না ভীষণ টেনশানে আছি এই পড়াশোনাটা নিয়ে। তো এখন এই যে কি করছি বলো তো, আমি জলের মধ্যে একটু মৌরি ভিজিয়ে রাখবো। আমার না প্রচণ্ড পরিমাণে গ্যাসের প্রবলেম হয়েছে, মানে মুখটা কিছু খেলেই টক হয়ে যাচ্ছে, পেটের মধ্যেও কেমন লাগছে, আমার তো মনে হচ্ছে গ্যাস হয়েছে। মাঝখানে ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু সেই ওষুধ খেয়ে না আমার কোনোই পরিবর্তন হয়নি। তাই ভাবছি সকালে মৌরি ভেজানো জল খাবো। তোমরা যদি কিছু টিপস জেনে থাকো আমাকে না অবশ্যই জানাবে, আমার না ভীষণ প্রবলেম হচ্ছে। আর এইদিকে এই যে দুধ জালে বসিয়েছিলাম না, ওই জন্য মাম্মামকে একটু দুধ খাইয়ে দেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।